बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हामिदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हामिदुम मजीद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগী হতে তৌফিক দান করুক, আমিন আমিন। বন্ধুরা, আমরা সাক্ষ্য আইনের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। সেই ক্ষেত্রে আমরা আজকে সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ সেশন পড়াবো। যদিও 5-6টা ধারা পড়াবো, ঠিক আছে, কিন্তু এই 5-6টা ধারা থেকে প্রশ্ন সবসময় আসে। সেগুলো কি জানেন? জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি, ইঙ্গিতবাহী কোশ্চেন, এই বিষয়গুলো আজকে আমরা পড়াবো। তার আগে আমরা সাক্ষ্য আইনের একটা পূর্ণাঙ্গ রিভিশন দিয়ে ফেলি। সবাই চোখ বন্ধ করে ফেলান, তাদের সূচিগুলো আমাদের রিভিশন হয়ে যাবে। সাক্ষ্য আইনের এক ধারায় বলতেছে বাংলাদেশের সকল বিচার ব্যবস্থায় সাক্ষ্য আইন প্রযোজ্য হবে। বিশেষ করে কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সালিসি কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বিভাগীয় বিচার কার্যক্রমের ক্ষেত্রেই সাক্ষ্য আইন বেসিক্যালি প্রযোজ্য হবে না। সাক্ষ্য আইনের 3 ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিছে। এই সংজ্ঞাগুলো সবসময় আমাদেরকে মুখস্থ রাখতে হবে। বিষয়, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, সাক্ষ্য, সাক্ষী, মৌখিক সাক্ষ্য, দলিল সাক্ষ্য, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, ডিজিটাল রেকর্ড, ফরেনসিক সাক্ষ্য, সবই সাক্ষ্য আইনের 3 ধারা। ক্লিয়ার? সাক্ষ্য আইনের 4 ধারায় বলতেছে আদালত অনুমান করতে পারে, অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ। 5 থেকে 55 পর্যন্ত সাক্ষ্য আইনের বিভিন্ন বিষয়ের প্রাসঙ্গিকতা আলোচনা করছে। 5 ধারায় বলতেছে দুটো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। 6 ধারায় বলতেছে সংগঠিত ব্যাপার নীতি, একটা ঘটনার সাথে অন্য একটা বিষয় জড়িত থাকলেও এই বিষয়টাও আদালতে প্রাসঙ্গিক। 7 ধারায় বলতেছে কোনো ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম, ফলাফল প্রাসঙ্গিক। টেপ রেকর্ডের সাক্ষ্যগত মূল্য 7 ধারা। 8 ধারায় বলতেছে কোনো ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ আদালতে প্রাসঙ্গিক। 9 ধারায় বলতেছে কোনো ঘটনার আবশ্যকীয় ব্যাখ্যা আদালতে প্রাসঙ্গিক। বিশেষ করে আপনার টিআই প্যারেডের সাক্ষ্যগত মূল্য সাক্ষ্য আইনের 9 ধারা। 10 ধারায় বলতেছে 2 বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধমূলক ষড়যন্ত্র করলে সেক্ষেত্রে তারা যে যে কাজ করবে প্রত্যেকটা বিষয় আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। সাক্ষ্য আইনের 11 ধারায় বলতেছে বলেন বলেন। তোর ওয়েটিং দেবে কিসের জন্য ভাই? অন্যরা ঢুকলো কিভাবে? সাইফুল, ওই হোয়াটসঅ্যাপ ইয়া থেকে লিঙ্কটা শেয়ার, গ্রুপে শেয়ার করে দেন তো একটু কষ্ট করে। কি সমস্যা এদের? সাক্ষ্য আইনের 11 ধারায় আপনাকে বলতেছে আসামির অজুহাত। আসামির অজুহাত দুইটি ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। একটা আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তখন তা আদালতে প্রাসঙ্গিক। আর আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে তাদের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে, তখন তা আদালতে প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি গণ্য হবে। আসামির 17 ধারায় বলতেছে স্বীকৃতির সংজ্ঞা। 18 ধারায় বলতেছে 5 শ্রেণীর ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। এরপরে এরপরে আপনার এরপরে বলতেছে যে সাক্ষ্য আইনের আপনার এই ইয়া কি বলে এটা, 21 ধারায় বলতেছে স্বীকৃতিদাতার পক্ষে হলো আদালতে প্রাসঙ্গিক। আর সাক্ষ্য আইনের আপনার 24 থেকে 30 পর্যন্ত সাক্ষ্য আইনের বেসিক্যালি আপনাকে আলোচনা করছে যে এই স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করছে। সাক্ষ্য আইনের 24 ধারায় বলতেছে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি দিলে সেটাও আদালতে অপ্রাসঙ্গিক। পার্থিব সুবিধার বিনিময়ে স্বীকারোক্তি দিলে সেটা আদালতে অপ্রাসঙ্গিক। 25 ধারায় বলতেছে পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। চৌকিদার, রাজস্ব কর্মকর্তা, এদের কাছেও স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক। 26 ধারায় বলতেছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকারোক্তি আদায় হলে সেটা বেসিক্যালি প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। 27 ধারায় বলতেছে পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে ভালো কথা, কিন্তু এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে যতটুকু তথ্য বা আলামত উদ্ধার হবে ঠিক ততটুকু তথ্য বা আলামত আদালতে প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। সাক্ষ্য আইনের আপনার এই 28 ধারায় বলতেছে যাবতীয় ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি অপসারণের পর স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। সাক্ষ্য আইনের আপনার 29 ধারায় বলতেছে 5টি ক্ষেত্রে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না। আর 30 ধারায় আপনাকে বলতেছে যে একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি অপর আসামিকে দোষারোপ করে কোনো স্বীকারোক্তি দিলে সেটা আদালতে প্রাসঙ্গিক হবে, অন্যথায় অপ্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের 31 ধারায় বলতেছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, ঠিক আছে কিনা, তবে চূড়ান্ত প্রমাণে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 32 ধারায় বলতেছে 4 শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 33 ধারায় আপনাকে বলতেছে 5 শ্রেণীর লোকের পূর্বের বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে 3টি শর্তে।
34 থেকে 39 পর্যন্ত সাক্ষ্য আইনে আলোচনা করছে বিশেষ অবস্থায় দেয়া বিবৃতির প্রাসঙ্গিকতা। 34 ধারায় বলতেছে হিসাবের খাতায় যা লিখে রাখা হয় তাই আদালতে প্রাসঙ্গিক। 35 ধারায় আপনাকে বলতেছে সরকারি কর্মচারী তার দায়িত্ব সম্পাদনকালে যা লিপিবদ্ধ করবে তা আদালতে প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি গণ্য হবে। সাক্ষ্য আইনের হচ্ছে আপনার 36 36 ধারায় বলতেছে যে মানচিত্র চার্ট এগুলো আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 37 ধারায় আপনাকে বলতেছে যে গণবিবৃতি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 38 ধারায় বলতেছে আইনের নজির এগুলো আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। 39 ধারায় আপনাকে বলতেছে যে একটা কথন বা রেকর্ড বা কোনো লিপিবদ্ধ কোনো বিষয় সম্পর্কে যতটুকু আদালতে উপস্থাপন করার দরকার ততটুকু উপস্থাপন করলে সেটা সাক্ষ্য হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 40 থেকে 44 ধারা এই কটা ধারায় আলোচনা করছে যে আদালতের রায় যখন প্রাসঙ্গিক। হ্যাঁ, 40 ধারায় বলতেছে যে দ্বিতীয় মামলার ক্ষেত্রে প্রথম মামলার রায় আদালতে প্রাসঙ্গিক। দ্যাট মিনস রেস জুডিকাতা নীতি সম্পর্কে এখানে আলোচনা করছে। দেওয়ানি কার্যবিধির 11 ধারা, পুলিশ আইনের 36 ধারা, কার্যবিধি আইনের 403 ধারা একই কথা। অর্থাৎ একবার অপরাধের যখন আপনার বিচার হয়ে যাবে ওই অপরাধের জন্য পূর্বের অপরাধের আর কোনো বিচার করা যাবে না। তার মানে পূর্বের মামলার রায় দ্বিতীয় মামলায় আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সাক্ষ্য আইনের 41 ধারায় বলতেছে 4টি ক্ষেত্রে আদালতের রায় চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। এটা গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইনের 45 থেকে 51 ধারা পর্যন্ত আপনাকে আলোচনা করছে তৃতীয় পক্ষের অভিমত কখন প্রাসঙ্গিক বা বিশেষজ্ঞের অভিমত কখন আদালতে প্রাসঙ্গিক সেটা সাক্ষ্য আইনের আপনার এই 45 থেকে 51 ধারা পর্যন্ত আলোচনা করছে। 45 ধারায় আপনাকে বলতেছে যে 13টি ক্ষেত্রে বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক। 47 ধারায় বলতেছে হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক। আর সাক্ষ্য আইনের আপনার এই 52 থেকে 55 পর্যন্ত আলোচনা করছে যে পক্ষদ্বয়ের চরিত্রের প্রাসঙ্গিকতা। 52 ধারায় আপনাকে বলছে দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি মামলায় চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক। বা 53 ধারায় বলতেছে ফৌজদারি মামলায় আসামির সচ্চরিত্র প্রাসঙ্গিক। 54 ধারায় বলতেছে আসামির সচ্চরিত্র ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক হলে অসৎ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। হ্যাঁ, আর 55 ধারায় বলতেছে যে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি মামলায় চরিত্র আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সাক্ষ্য আইনের 56 থেকে 58 ধারা পর্যন্ত আলোচনা করছে কোন কোন বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই, অর্থাৎ স্বীকৃত বিষয়গুলো আদালতে প্রমাণ করার দরকার নাই। 59 60 মৌখিক সাক্ষী, 61তে দলিলিক সাক্ষী, 62তে প্রাথমিক সাক্ষী, 63তে মাধ্যমিক সাক্ষী। 65 ধারায় আপনাকে বলছে যে 65 ধারায় আছে আপনাকে বলছে যে নিম্নলিখিত 60টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের সাহায্যে আপনি দলিল প্রমাণ করতে পারবেন। 65 খতে বলতেছে ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা। এরপরে আমরা চলে যাবো কার্যবিধি আইনের আপনার এই ইয়া ধারা 66 ধারা। 66 ধারায় বলতেছে নিম্নলিখিত 6টি ক্ষেত্রে আদালত দলিল দাখিল করার জন্য সাক্ষ্য আইন অনুযায়ী নোটিশ প্রদান করতে বাধ্য না। সাক্ষ্য আইনের 67 ধারা আপনাকে বলতেছে হস্তাক্ষর প্রমাণের পদ্ধতি। সাক্ষ্য আইনের 68 থেকে 73 ধারা পর্যন্ত বলতেছে দলিল প্রত্যয়ন, সম্পাদন এবং প্রত্যায়িত সাক্ষী সম্পর্কে। সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল, 75 ধারায় বেসরকারি দলিল, 76 77 78 এই 3টে ধারায় আলোচনা করছে এই সকল দলিলের ব্যবহার কি হবে। সাক্ষ্য আইনের 79 থেকে 90 ক পর্যন্ত আলোচনা করছে বিভিন্ন দলিল সম্পর্কে আদালতের অনুমান কি। সাক্ষ্য আইনের 101 থেকে 111 পর্যন্ত আলোচনা করছে বার্ডেন অফ প্রুফ। হ্যাঁ, 101 ধারায় বলতেছে যে ব্যক্তি মামলার রায় কামনা করে মামলা তাকে প্রমাণ করতে হবে। 102-এ আপনাকে বলতেছে যে ব্যক্তি মামলায় ঠকে যাচ্ছে মামলা তাকে প্রমাণ করতে হবে। 103-এ বলতেছে যে একটা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব যে ব্যক্তি দাবি করে ওই ব্যক্তিকেই মামলা প্রমাণ করতে হবে। 104-ই বলতেছে একটা সাক্ষ্যকে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে ব্যক্তি দাবি করে ওই ব্যক্তিকে ওই বিষয়টাই প্রমাণ করতে হবে, যেমন মৃত্যুকালীন জবানবন্দি। সাক্ষ্য আইনের 105 ধারায় বলতেছে আসামির মামলা যে দণ্ডবিধির ব্যতিক্রমের মধ্যে পড়ে এটা আসামিকেই প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 106 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার একটা নির্দিষ্ট বিষয় কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকলে থাকলে অর্থাৎ যার মাঝে এই বিষয়টা অবগতির মধ্যে আছে এই বিষয়টা তাকেই প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের হচ্ছে আপনার 107 ধারায় বলতেছে কোনো ব্যক্তি 30 বছর যাবত জীবিত থাকলে ওই ব্যক্তি বেঁচে আছে আদালত ধরে নেবে বা মনে করে নেবে, কিন্তু যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি মরে গেছে ওই ব্যক্তিকে এই বিষয়টা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 108 ধারায় বলতেছে কোনো ব্যক্তি 7 বছর যাবত যদি কোনো খোঁজ খবর না থাকে আদালত ধরে নেবে ওই ব্যক্তি মরে গেছে, তবে যে ব্যক্তি দাবি করবে ওই ব্যক্তি বেঁচে আছে তাহলে ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। 108 ধারায় বলতেছে রাজা প্রজার সম্পর্কের অবসান ঘটলে যে ব্যক্তি দাবি করবে সম্পর্কের অবসান ঘটছে তাকেই প্রমাণ করতে হবে। 109 ধারায় আপনাকে বলতেছে দখলদারিত্ব প্রমাণ, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো জমির দখলে থাকলে সে যদি কোনো ব্যক্তি দাবি করে যে ওই ব্যক্তি প্রকৃত দখলদার না,
যে ব্যক্তি দাবি করবে যে ওই ব্যক্তি প্রকৃত দখলদার না, তার ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 111 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে সরল বিশ্বাসে কৃত কোনো কার্যের সম্পর্কের অবসান ঘটলে, অর্থাৎ আহ, আহ, রাজ যদি মক্কেল, উকিল, তারপর আছে ছাত্র, শিক্ষক, গুরু শিষ্য, তারপর আছে আপনার এদের মাঝে যখন মামলা সংগঠিত হলে যিনি সিনিয়র থাকবে মামলা তাকেই প্রমাণ করতে হবে। 112 ধারায় বলতেছে দ্য লেজিটিমেসি অফ চাইল্ড, অর্থাৎ সন্তান জন্মের বৈধতা, অর্থাৎ 280 দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তান বৈধ সন্তান হিসেবেই গণ্য হবে। সাক্ষ্য আইনের আছে আপনার 114 ধারায় বলতেছে নিম্নলিখিত 9টি ক্ষেত্রে আদালত ঘটনাগত অনুমান করতে পারে এবং এই অনুমান সত্য, এটা আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের আপনার কয় ধারা আছে, 15 ধারায় বলতেছে এস্টোপেল নীতি বা প্রতিবন্ধ নীতি বলতে কি বোঝায়। কোনো ব্যক্তি কোনো কার্য দ্বারা বা কোনো কার্যবিরতি দ্বারা অপর কোনো ব্যক্তি কোনো কার্যের অনুমতি বা সম্মতি দিলে উক্ত কাজের ফলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয়ে গেলে পরবর্তীতে ওই ব্যক্তি আর বলতে পারবে না তার ক্ষতি হয়েছে, সে আর সেইটা আর অস্বীকার করতে পারবে না। একেই বেসিক্যালি এস্টোপেল নীতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, সাক্ষ্য আইনের 118 থেকে 134 ধারা পর্যন্ত আলোচনা করছে সাক্ষীর বিধান। এই অংশটুকু আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষীর বিধান মিন্স কি, অর্থাৎ একজন সাক্ষী কখন গ্রহণযোগ্য হবে, বা একজন সাক্ষী আপনার এই কে কে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে, কে কে সাক্ষ্য দিতে বাধ্য না, অর্থাৎ সাক্ষীর দিকে জোর করা যাবে না, একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন, কে কে সাক্ষ্য দিতে পারবে, এই বিধানটা সাক্ষ্য আইনের বেসিক্যালি আলোচনা করছে 118 থেকে 134 ধারা পর্যন্ত আলোচনা। ওটা খুবই গুরুত্ব, এটা মাথার মধ্যে রাখতে হবে। 118, 119, 120, 133, এই 4টা ধারা আছে যোগ্য সাক্ষীর সংজ্ঞা দিছে। 118তে বলতেছে পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী, যে ব্যক্তি আদালতের প্রশ্ন বুঝবে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে সেই যোগ্য সাক্ষী। 119-এ বলতেছে বোবা ব্যক্তি ইশারা ইঙ্গিত বা আদালতে উপস্থিত হয়ে লিখিতভাবে কোনো সাক্ষ্য দিলে সেটাও যোগ্য সাক্ষী। তবে 119 ধারা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে বলতেছে যে এই বোবা ব্যক্তিকে অবশ্যই প্রকাশ্য আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হবে। অন্য কোনো মাধ্যমে যদি সাক্ষ্য দেয় সেক্ষেত্রে 119 ধারায় সেটা বোবা সাক্ষ্য হবে না। 119 ধারায় বোবা সাক্ষীর যে মূল থিম বা যে মূল পার্ট সেটা হচ্ছে অবশ্যই সাক্ষীকে আদালতে উপস্থিত হয়ে সাক্ষী দিতে হবে, উপস্থিত না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে হচ্ছে সাক্ষ্য আইনের 120 ধারায় আপনাকে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী যোগ্য সাক্ষী। 121 ধারায় বলতেছে যে জজ ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী, তবে নিজের মামলায় সে সাক্ষী দিতে পারবে না, তাকে বাধ্য করা যাবে না। 122 ধারায় বলতেছে ডিউরেশন অফ ম্যারিজ, অর্থাৎ বিবাহ বজায় থাকাকালীন সময় স্বামী স্ত্রীর মধ্যে কি কথাবার্তা হয়েছে এটা বলতে স্বামী স্ত্রীকে বাধ্য করা যাবে না। তবে স্বামী স্ত্রীর মধ্যকায় মামলায় বা ডিভোর্স হয়ে গেলে স্বামী স্ত্রীর মধ্যে কি কথাবার্তা হয়েছে এটা বলতে বাধ্য করা যাবে, কোনো সমস্যা নাই। 123 ধারায় বলতেছে যে আপনার এই সরকারি অপ্রকাশিত বিষয় প্রকাশ যদি করা মানে বিভাগীয় কর্মকর্তার অনুমতি ব্যতীত প্রকাশ করা যাবে না। 124-এ আপনাকে বলতেছে যে প্রকাশ করলে জনস্বার্থের ব্যাঘাত ঘটবে এমন কোনো বিষয় সরকারি কর্মচারীকে বলতে বাধ্য করা যাবে না। আর 125 ধারায় বলতেছে পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, রাজস্ব আদায়কারী অফিসার কি করতে পারবে না, আপনার অপরাধের সংবাদ কোথা থেকে পাইছে তা বলতে বাধ্য না। 126 ধারায় আপনাকে বলতেছে উকিল মক্কেলের সাথে কি কথাবার্তা বলছে বলতে বাধ্য না, তবে যদি কোনো বেআইনি উদ্দেশ্য সাধন হয় সেক্ষেত্রে বলতে বাধ্য, বা মক্কেল দায়িত্ব নেওয়ার পর কোনো আহ, বাদী যদি কোনো প্রতারণার আশ্রয় নেয় সেক্ষেত্রে সেটা বলতে বাধ্য। এরপরে সরাসরি আমরা চলে যাবো সাক্ষ্য 27, জজ ম্যাজিস্ট্রেট মোহরি কিরানি যারা আছে তাদের ক্ষেত্রে 126 ধারার বিধান প্রযোজ্য। 128 ধারায় বলতেছে উকিল যোগ্য সাক্ষী, ঠিক আছে, ইটস ওকে, বাট উকিলকে আদালতে সাক্ষ্য দিতে গেলে মামলার দায় থেকে অব্যাহতি নিয়ে সাক্ষ্য দেওয়া উত্তম এবং মামলার এই বাদীর অনুমতি নিয়ে সাক্ষ্য দিতে হবে। 129 ধারায় বলতেছে মক্কেল উকিলের সাথে কি কথাবার্তা বলছে কথা বলতে বাধ্য করা যাবে না। 129, 130 ধারায় বলতে দলিল উপস্থাপন করা করতে বাধ্য করা যাবে না। এরপরে 132 ধারায় আপনাকে বলতেছে সাক্ষী সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে সাক্ষ্যদানের সময়, তবে এমন প্রশ্নের উত্তর দিলে সে ফৌজদারি অপরাধ হবে, দণ্ড হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে। সেই ক্ষেত্রে তাকে ফৌজদারিতে সোপর্দ করা যাবে না, তবে সে যদি মিথ্যা সাক্ষ্য দেয় দণ্ডবিধির 193 ধারা মোতাবেক মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তাকে অভিযুক্ত করা যাবে। ক্লিয়ার? এরপরে আপনাদেরকে আমি পড়াইছি যে কোন দিক গেলাম, 133, অর্থাৎ দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত কোনো সাজা দিয়ে দিলে সেই সাজাটা বেআইনি হবে না, অর্থাৎ গ্রহণযোগ্য হবে। 134 ধারায় বলতেছে একটা মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট পরিমাণ সাক্ষ্যর দরকার নাই, একজন সাক্ষী দ্বারাই মামলা প্রমাণ করা যাবে। ঠিক আছে, এই হলো আপনাদেরকে পড়াইছিলাম, ভালো লাগছে আশা করি। সূচিটা রিভিশন দিলাম। আজকে আমরা অল্প কয়েকটা ধারা পড়বো। রোজা থেকে কথা বলতে সবার কষ্ট হয়, টায়ার্ড হয়, তাই না?
তারপরে আমরা কিন্তু যথেষ্ট উদ্যমের সাথে পড়ার চেষ্টা করতেছি। আজকে আমরা পড়ব যে সাক্ষী বেসিক্যালি কিভাবে নিতে হবে। সাক্ষী বেসিক্যালি কিভাবে নিতে হবে, একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আইনগত ভিত্তি কি, বা সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আইনগত বিধানটা কি, সেই সম্পর্কে আলোচনা করছে সাক্ষ্য আইনের এই 135 ধারা থেকে 166 ধারা পর্যন্ত। ঠিক আছে, তো আজকে আমরা এই অংশটুকু এখান থেকে আমরা শুরু করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন, এটা আমরা কেউ ফাঁকি দেব না। সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি এবং বেশি বেশি পড়ি। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। সাইফুল কি ফেসবুকে লাইভ দেন? সাইফুল, সাইফুল ফেসবুকে লাইভ দেন? দেয়া হয়েছে, থ্যাংক ইউ সাইফুল। তাহলে আমরা আজকে সরাসরি সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ একটা সেশনে চলে যাব, সেটা হচ্ছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান। কিসের সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান বন্ধুরা? সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান, এইটা আমরা পড়ব। এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একটু পুরনো স্টুডেন্ট আছেন তারা জানেন যে এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে 137 থেকে 145 একেবারে মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে কিনা? আর এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের 135 ধারা থেকে 166 ধারা পর্যন্ত আপনাকে আলোচনা করছে। আমরা মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা সাক্ষীদেরকে তলব করি। কে তলব করে? সাক্ষীদেরকে তলব করতে পারে পুলিশ অফিসার, তলব করতে পারে। আর সাক্ষীদের আহ, মামলার মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য শুধুমাত্র সাক্ষীদের পুলিশ অফিসার তলব করতে পারে না, আপনার আদালতও কিন্তু সাক্ষীদের তলব করতে পারে। বাট এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণটা আপনি কিভাবে করবেন? সে কি সাদা শার্ট পরিয়ে আসবে, নাকি লাল শার্ট পরিয়ে আসবে সাক্ষীরা, নাকি যে কোনো শার্ট পরিয়ে আসলেই হবে? তা নিয়মটা কি বলছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নিয়ম? বন্ধুরা, সাক্ষ্য আইনটা অনেক মজার, কিন্তু একটু ভালো করে বুঝলেই পড়তে বা শুনতে ভালো লাগবে। অর্থাৎ এই 135 থেকে 166 ধারা পর্যন্ত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আপনি কিভাবে করবেন, একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আপনি কিভাবে করবেন, সেই বিধানটা আপনাকে আলোচনা করছে। 135 ধারা আপনাকে বলতেছে যে যেই ক্রম অনুসারে সাক্ষীকে উপস্থিত করা ও তার জেরা জবানবন্দি করা হবে। অর্থাৎ বলতেছে যে একজন সাক্ষীর জবানবন্দি, জেরা পুনর্জবানবন্দি যে নিয়মে বা যে সিস্টেমে করা উচিত সেই নিয়মে আপনাকে করতে হবে। অথবা বলতেছে দেওয়ানি, এমসিকিউ কি হতে পারে, কোন আইন অনুসারে? দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সাক্ষীর জবানবন্দি, জেরা পুনর্জবানবন্দি যেভাবে নেওয়ার দরকার আপনি ঠিক সেভাবেই নেবেন। আবার একটা কথা বলতেছে যে দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি আইনে সাক্ষীর জবানবন্দি, জেরা পুনর্জবানবন্দি নেয়ার যদি কোনো কি না থাকে, বলতেছে যে কোনো মানে বিধান যদি লেখা না থাকে, তাহলে আদালত যেই রূপ ভালো মনে করবে, তাহলে এমসিকিউ কে ভালো মনে করবে? আদালত যেই রূপ ভালো মনে করবে সেইভাবেই বেসিক্যালি আপনাকে বলতেছে যে এই সাক্ষীর কি করা যাবে, আপনার এই জবানবন্দি আপনার বা এই কথাবার্তা বা জেরা আপনি নিতে পারবেন। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, কোন আইন অনুসারে নিতে হবে? আদালতের আইন অনুসারে নিতে হবে। আর কি হতে পারে? ফৌজদারি বা দেওয়ানি কার্যবিধিতে যেরকম নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে নিতে হবে। এখন 136 ধারায় বলতেছে যে আপনি দেওয়ানি ফৌজদারি কার্যবিধি যাই হোক না কেন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আপনি নেছেন, ঠিক আছে, বাট সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নিলেই কি এটা গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, না। সাক্ষ্য আইনের আমরা 5 ধারায় যেরকম পড়ছি যে মাত্র দুটো বিষয় সাক্ষ্য দেয়া যায়, একটা হচ্ছে বিচার্য বিষয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। ইহা ছাড়া পৃথিবীর অন্য কোনো বিষয় সম্পর্কে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। ইটস ওকে, ভালো কথা। কিন্তু 136 ধারায় এসে বলতেছে না না না, যে একটা সাক্ষীর সাক্ষ্য প্রাসঙ্গিক বা এই এই, বিচার্য বিষয় সম্পর্কে দিলেই যে সেটা গ্রহণযোগ্য হবে এরকম ধরা বাঁধা কি কোনো নিয়ম নাই। একটা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি হবে না, একটা সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কি হবে না, তা নির্ধারণ করার দায়িত্ব একমাত্র বিজ্ঞ আদালতের। এমসিকিউ কার বন্ধুরা? বলা হচ্ছে একমাত্র বিজ্ঞ আদালতের। কত দ্বারা? সাক্ষ্য আইনের 100 এই 70। এমসিকিউ আসতে পারে সাক্ষীর গ্রহণযোগ্যতা নির্ধারণ করার দায়িত্ব কার? আদালতের। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে হবে কোন পদ্ধতিতে? আদালতের পদ্ধতিতে। আর কোন পদ্ধতি?
দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধি আইনে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনাকে করতে হবে। ক্লিয়ার কিনা? এছাড়া এখান থেকে আর কোনো প্রশ্ন আসবে না। এখন আমরা সরাসরি চলে যাবো সাক্ষ্য আইনের 137 ধারা। এই 37 ধারা, এই সংজ্ঞাগুলো তোমাকে মুখস্থ করতে হবে ভাই, এগুলো পরীক্ষায় আসে এবং 100% ইম্পর্টেন্ট, এগুলো ডাইরেক্ট মুখস্থ করবো আমরা। 137 ধারায় জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দির সংজ্ঞা প্রদান করছে। তোমরা জানো যে সাক্ষ্য আইনের 3 ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছে। এই 3 ধারার সংজ্ঞা ছাড়াও সাক্ষ্য আইনের কিছু ধারা আছে, সব ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করে। যেমন সাক্ষ্য আইনের 11 ধারায় আসামির অজুহাতের সংজ্ঞা দিয়েছে। সাক্ষ্য আইনের 137 ধারায় জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দির সংজ্ঞা দিয়েছে। 141 ধারায় ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা দিয়েছে। 154 ধারায় বৈরী সাক্ষীর সংজ্ঞা দিয়েছে। এই দেশে কিনা বন্ধুরা? 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দিয়েছে। 24 থেকে 30 পর্যন্ত স্বীকারোক্তির সংজ্ঞা দিয়েছে। এই দেশে কিনা? ঠিক তেমনি সাক্ষ্য আইনের 137 ধারায় জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দির সংজ্ঞা প্রদান করছে। এখন এই সংজ্ঞা আপনাদেরকে আমি পড়াবো, এটা পরীক্ষায় আসবে। বাট আমার স্টুডেন্ট যারা আছে তারা আমরা পরীক্ষা দেব, আমি এবং আমি সহকারে আপনারা সবাই একটু ব্যতিক্রম লেখার চেষ্টা করবো। অর্থাৎ যদি পরীক্ষায় প্রশ্ন আসে জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি বলতে কি বোঝায়, লেখো 5 মার্ক, তাহলে আমরা শুধু সংজ্ঞাই লিখবো না, আমরা একটু একটু ডিফারেন্স ওয়েতে লেখার চেষ্টা করব। সবাইকে আমি ইংরেজি শিট দিছি না বা ইংরেজি শিট দিছি? ইংরেজি শিটে দেখবেন এগুলো লেখা আছে। হ্যাঁ, এক্সামিনেশন ইন সিপ। এক্সামিনেশন ইন সিপ শব্দের অর্থ হচ্ছে জবানবন্দি। তাহলে জবানবন্দি কি বন্ধুরা? হ্যাঁ, একটা মামলা পরিচালনা, EXAMINATION, এক্সামিনেশন, EXAMINAEXAMINATION, এক্সামিনেশন ইন সিপ, CHIEF, সিপ। ক্লিয়ার? তাহলে এক্সামিনেশন ইন সিপ জিনিসটা কি বন্ধুরা? এক্সামিনেশন ইন সিপ বলা হচ্ছে একটা মামলা পরিচালনা করার সময় যে পক্ষ সাক্ষীকে হাজির করে বা সাক্ষীকে আহ্বান করে, ওই পক্ষ সাক্ষীকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করলে, হ্যাঁ, সাক্ষী যে উত্তর প্রদান করে তাকেই জবানবন্দি বলা হয়ে থাকে। ঠিক আছে কিনা? ধারা কত? ধারা হচ্ছে 137, 138, এই দুটো ধারায় আমরা দিয়ে দেব। এই দুটো ধারা দিলেই কি আমাদের পরীক্ষায় ভালো মার্ক হবে? না, ভালো মার্ক হবে না। অবশ্যই আপনাকে একটা উদাহরণ দিতে হবে। কিরকম উদাহরণ লিখবো বন্ধুরা? আমরা আমরা লিখবো যে করিম হত্যা মামলার আসামি, এই হত্যা মামলার অন্যতম সাক্ষী। এই মামলায় বাদী পক্ষ করিমকে আদালতে হাজির করলো। করিমকে উক্ত হত্যা মামলা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করলে করিম যে উত্তর প্রদান করবে, এই হত্যা মামলায় করিমের উক্ত উত্তর জবানবন্দি হিসেবে আখ্যায়িত হবে বা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে। এই যে যে আপনি একটা উদাহরণ দিলেন, এই একটা উদাহরণের জন্য কিন্তু হাজার হাজার স্টুডেন্ট থেকে আপনার লেখা 2 মার্ক বেশি পেয়ে গেছেন। হাজার খাতার মাঝে এই লেখাটা ডিফারেন্স হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এমসিকিউ আসতে পারে যে যে পক্ষ সাক্ষীকে আদালতে আহ্বান করে, সাক্ষীকে আহ্বান করার পর ওই পক্ষ সাক্ষী কোনো কিছু প্রশ্ন করলে সাক্ষী যে উত্তর প্রদান করে তাকেই জবানবন্দি বলা হয়ে থাকে। ধারা কি 137, 138। তাহলে এমসিকিউ তাকে কি বলে? তাকে জবানবন্দি বলে। জবানবন্দি নেয় কে? এমসিকিউ। জবানবন্দি নেয় হচ্ছে মামলার আহ্বানকারী পক্ষ জবানবন্দি নেয়। ঠিক আছে কিনা? বিপক্ষ কি নেয়? বিপক্ষ হচ্ছে জিরা নেয়। ঠিক আছে কিনা? তাহলে এমসিকিউ হতে পারে মামলা জবানবন্দি কে নেয়? মামলার আহ্বানকারী পক্ষ বা মামলার সাক্ষী, সরি মামলার বাদী পক্ষ সাধারণত সাক্ষীর জবানবন্দি বেসিক্যালি গ্রহণ করে থাকে। তাহলে এক্সামিনেশন, এক্সামিনেশন অফ সিপ না এক্সামিনেশন ইন সিপ, বা অফ সিপ বা ইন সিপ, দেন এক্সামিনেশন অফ সিপ শব্দের অর্থ জবানবন্দি। আর জেরাটা কি? জেরাটা হচ্ছে দ্য ক্রস এক্সামিনেশন। দ্য ক্রস, CROSS, ক্রস এক্সামিনেশন, EXAMINATION, দ্য ক্রস এক্সামিনেশন হচ্ছে জেরা। তাহলে জেরা জিনিসটা কি বন্ধুরা? জেরা জিনিসটা হচ্ছে, বলা হচ্ছে যে যে পক্ষ সাক্ষীকে আহ্বান করছে, অর্থাৎ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার পরে বিবাদী পক্ষ, হ্যাঁ, সাক্ষীকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে সাক্ষী যে উত্তর প্রদান করে তাকেই বেসিক্যালি জিরা বলা হয়ে থাকে। এখন জিরার সংজ্ঞার ক্ষেত্রে ধারা কি দেব? জেরার সংজ্ঞার ক্ষেত্রে ধারাটা আমরা দেব হচ্ছে সাক্ষ্য আইনের 137, 138 ধারা, এটা আমরা ব্যবহার করব। আমরা সেম একটা উদাহরণ ভেবে দেব যে হত্যা মামলার অন্যতম সাক্ষী করিম, তাকে বাদীপক্ষ জবানবন্দি নেওয়ার পর উক্ত মামলায় বিবাদী পক্ষ রহিম আসামিকে কোনো জিজ্ঞাসাবাদ করলে আসামি যে উত্তর প্রদান করবে
সেটাই মামলা জেরা হিসেবেই গণ্য হবে। এখন কথা হচ্ছে, এমসিকিউ হতে পারে বা রিটেনে প্রশ্ন আসতে পারে, ভাই জিরার উদ্দেশ্য কি? তাহলে জিরার উদ্দেশ্য হচ্ছে যে সত্য বাহির করা, সাক্ষীকে অনেকক্ষণ প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা জিরার কোনো উদ্দেশ্য না। মানে আপনি ভাত খাইছেন কিনা, কোন স্কুলে পড়তেন, প্রেম করছেন কয়টা, বিয়ে করছেন কয়টা, এইসব ফালতু প্রশ্ন জিরায় করা যাবে না। জিরার মূল উদ্দেশ্য এমসিকিউ কি? সত্য উদ্ঘাটন করা। জোরে বলেন, জেরার মূল উদ্দেশ্য কি? সত্য উদ্ঘাটন করা। সাক্ষীকে অনেকক্ষণ কোশ্চেন করে বা সাক্ষীকে বহু প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা জেরার মূল উদ্দেশ্য না। তাহলে প্রশ্ন আসতে পারে, জবানবন্দি এবং জেরা বলতে কি বোঝায়? জেরার মূল উদ্দেশ্য কি, জেরার মূল উদ্দেশ্য কি না, এই টাইপের প্রশ্ন আসলে আশা করি আমরা পারবো। আচ্ছা, সাক্ষীকে কি জেরা না করার ফল কি হতে পারে বন্ধুরা? সাক্ষীকে জেরা না করার ফল কি হতে পারে? অর্থাৎ সাক্ষীর জবানবন্দি নেওয়ার পর সাক্ষীকে কি জেরা করা বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি কিছু? না। বাদী পক্ষ সাক্ষীর জবানবন্দি নেওয়ার পর বিবাদী পক্ষ যদি সাক্ষীর এই জেরা না করে, এটা বাধ্যতামূলক না। যদি আপনি বিবাদী পক্ষ সাক্ষীর জেরা না করে, আদালত ধরেই নেয় যে সাক্ষী তার জবানবন্দিতে যে বিবৃতি দিয়েছে প্রকৃত ঘটনা সত্য, অর্থাৎ বিবাদী পক্ষ সেটা মেনে নেছে, তাহলে আমরা এখানে কি শিখলাম? একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার পর বিবাদী পক্ষ ইচ্ছা করলে জেরা করতেও পারে বা ইচ্ছা করলে জেরা নাও করতে পারে। তা না করলে তার ফলাফল কি? না করলে তার ফলাফল আদালত হচ্ছে যে সাক্ষী যে জবানবন্দি প্রদান করছে, বিবাদী পক্ষ যেহেতু জেরা করে নাই, সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে বলতেছে যে তার এই সাক্ষীর বিবৃতি অর্থাৎ এই জবানবন্দিটা সে সঠিক, এটা আদালত ধরে নেবে বা মনে করে নেবে। এই কথাই আপনাকে বলতেছে সাক্ষ্য আইনের 137 ধারা। একজন কইছে স্যার 135 138-এর পার্থক্য কি? আরে পাগল, তুমি 10 মিনিট সারা রাত দাঁড়ায় থাকবা তুমি। 135 ধারায় বলতেছে যে একজন সাক্ষীর কে আপনি জেরা করবেন কিভাবে, নিয়মটা কি, নিয়মের কথা বলছে 135। আর 138 বলছে ক্রম, ক্রম অর্থাৎ কোনটার পরে কোনটা আসবে, সেই কথা বলতেছে 138-এ। আচ্ছা, তাহলে জবানবন্দি জেরা আমরা 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 কিন্তু পারে গেছি। আমরা এরপরে চলে যাব হচ্ছে পুনঃজবানবন্দি কি। পুনঃজবানবন্দিটা হচ্ছে একজন সাক্ষীর আপনার এই কি বলতেছে, জেরা করার পর বিবাদী পক্ষ যদি মনে করে সাক্ষীকে আরো কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, সেই ক্ষেত্রে বিবাদী পক্ষ সাক্ষীকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সাক্ষী যে উত্তর প্রদান করে তাকেই হচ্ছে আপনার পুনঃজবানবন্দি হিসেবেই গণ্য হবে। রিক্রস এক্সামিনেশন, ঠিক আছে কিনা? অর্থাৎ এক্সামিনেশন অফ সিট, ক্রস এক্সামিনেশন, এরপর আছে রিক্রস এক্সামিনেশন, অর্থাৎ বলা হচ্ছে যে পুনঃজবানবন্দিটা বেসিক্যালি কি। তো পুনঃজবানবন্দিটা তো আমরা বলে ফেললাম, এটা আপনারা আশা করি পারবেন অথবা পারছেন, এটা তেমন কঠিন কোনো বিষয় না। তাহলে আমরা এখানে যে বিষয়টা জানলাম যে জেরার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সত্য উদ্ঘাটন করা বা সত্য বাহির করা, সাক্ষীকে অনেকক্ষণ যাবৎ প্রশ্ন করে কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা জেরার মূল উদ্দেশ্য কিন্তু না। সাক্ষ্য আইনের যদি আপনি জেরা না করেন তার ফল কি হতে পারে? এমসিকিউ বা রিটেনে পোস্ট ভাষ্যতে আছে যে যদি আপনি সাক্ষীকে জেরা না করেন তার ফল কি। সহজ বাংলা আলাপ, কোন সাক্ষীকে যদি জেরা না করা হয় তাহলে আদালত ধরে নেবে বা মনে করে নেবে যে সাক্ষী যে বিবৃতি প্রদান করছে আসামি পক্ষ তা মেনে নিয়েছে বা বিবাদী পক্ষ তা মেনে নিয়েছে, এটাই সঠিক কথা। ক্লিয়ার? 138-এ চলে যাব যে সাক্ষ্য গ্রহণের ক্রম বা পুনঃজবানবন্দি গ্রহণের নির্দেশটা কি। রিটেনে প্রশ্ন আসতে পারে, জবানবন্দি যারা পুনঃজবানবন্দি বলতে কি বোঝায়? সাক্ষ্য গ্রহণের ক্রম আলোচনা করো। ক্রম, ক্রম মানে তো বোঝেন, মানে আপনার প্রথম কোনটা, দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা, এই যে শ্রেণী বিভাগকে বলা হচ্ছে ক্রম। হ্যাঁ, ক্রম বোঝেন নাই? ক্রম ক্রম বলতে বিভিন্ন শ্রেণী বিভাগকে বলতেছে যে সাক্ষ্য গ্রহণের ক্রম হচ্ছে 3টি। এমসিকিউ রিটেনে প্রশ্ন আসতে পারে, কয়টি প্রশ্ন? ক্রম হচ্ছে 3টি, একটা হচ্ছে জবানবন্দি, একটা হচ্ছে জেরা, একটা হচ্ছে পুনঃজবানবন্দি। হ্যাঁ, পুনঃজেরা কিন্তু সাক্ষ্য আইনের কোনো ভাষায় বা কোথাও কিন্তু লেখা নাই। ফার্দার ক্রস এক্সামিনেশন বা অতিরিক্ত জেরা যেটা, সেটা হচ্ছে পুনঃজবানবন্দি গ্রহণ করার পর সাধারণত নেওয়া হয়ে থাকে বা করা হয়ে থাকে। তাহলে এখন এই যে ক্রম, ক্রম শব্দের অর্থ নিয়ম, নিয়ম অর্থাৎ কোনটার পরে কোনটা হবে, এই নিয়মের কথা সাক্ষ্য আইনের 100 এমসিকিউ কোন ধারায় বলছে? 138 ধারায় বলতেছে।
প্রথমে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে জবানবন্দি নিতে হবে, তৎপর বিরুদ্ধ পক্ষ ইচ্ছা করলে সাক্ষীকে জেরা করতে পারে, তৎপর সাক্ষী উপস্থিতকারী পক্ষ ইচ্ছা করলে পুনর্জবানবন্দিও গ্রহণ করতে পারে। অর্থাৎ বলতেছে যে সাক্ষীর প্রথম করমটা হচ্ছে আপনাকে এমসিকিউ কি নিতে হবে, জবানবন্দি নিতে হবে। জবানবন্দি নেওয়ার পর বিরুদ্ধ পক্ষ অর্থাৎ বিবাদী পক্ষ ইচ্ছা করলে এমসিকিউ কি করতে পারবে, জেরা করতে পারবে। এবং তৎপর সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যদি ইচ্ছা করে এই জেরা করার পর বিরুদ্ধ পক্ষ কি পুনর্জবানবন্দি আপনার গ্রহণ করতে পারবে। এই কথা সাক্ষ্য আইনের 138 ধারায় বলতেছে। সাক্ষী জবানবন্দি গ্রহণ ও জেরা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে। তাহলে এটা রিটেনে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সাক্ষীর জবানবন্দি এবং জেরা কি হতে হবে, এমসিকিউ অবশ্যই আপনাকে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে হতে হবে। ঠিক আছে কিনা? আপনি ডাকাতি মামলার আসামি, আপনাকে জেরা করতেছে, তো আপনারে প্রশ্ন করার দরকার নাই যে ভাই ভাই বিয়ের দিন আপনি কোন শেরওয়ানি পরছিলেন। হ্যাঁ, এই ধরনের উদ্ভুত প্রশ্ন করা যাবে না। অর্থাৎ মামলার সাথে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাকে কোশ্চেন করতে হবে। এটা হচ্ছে জেরার আপনাকে কি আপনার প্রাসঙ্গিক বিষয় বলতেছে। জবানবন্দি এবং জেরা করার সময় সাক্ষীকে প্রাসঙ্গিক প্রশ্ন আপনাকে করতে হবে। কিন্তু সাক্ষী তার জবানবন্দিতে যে সমস্ত সম্পর্কে সাক্ষ্য দিয়েছে কেবলমাত্র সেই সমস্ত বিষয় আপনার জেরা করা চলবে এমন কোনো বিষয় না। ভালো করে বুঝেন। মনে করেন এই মাহমুদকে একটা মামলা সাক্ষী হিসেবে আমি তলব করছি, তার জবানবন্দি আদালত মনে করেন নেছে। এখন তার এই জবানবন্দির উপর ভিত্তি করে জেরা করতে হবে এরকম নিয়ম, নাকি অন্য কোর্সেনও সাক্ষীকে জিজ্ঞাসা করা যাবে? বুঝতে পারছেন? তাহলে আমার কথা ভালো করে বোঝেন যে সাক্ষী আদালতে যে বিবৃতিটা দেছে কেবলমাত্র এই বিবৃতির উপর ভিত্তি করেই জেরা করতে হবে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আপনি সাক্ষীকে জেরা করার সময় সাক্ষী প্রথমে যে জবানবন্দি প্রদান করেছে এই বিবৃতির উপরে আপনি জেরা করবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর আছে ইহা ছাড়াও আপনি যদি সাক্ষীকে আরো যে কোনো কোশ্চেন আপনি করতে পারবেন যে বিষয়টা সাক্ষী তার জবানবন্দিতে 161 বলে নাই, এই বিষয়টা ছাড়াও অন্য যে কোনো বিষয় সম্পর্কে সাক্ষীকে আপনি প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, অর্থাৎ জেরা করার সময় সাক্ষী যে সকল বিষয় উল্লেখ করেছে পুনর্জবানবন্দিতে সেগুলো তার ব্যাখ্যা চাইতে হবে। তাহলে এমসিকিউ হতে পারে জেরা করার সময় সাক্ষী যে বিষয় উল্লেখ করছে সেগুলোর ব্যাখ্যা চাইতে হবে কখন, পুনর্জবানবন্দিতে আপনার ব্যাখ্যা চাইতে হবে। এবং বলতিছে যে পুনর্জবানবন্দি নেয়ার পরে আপনার আদালতের কাছে যদি মনে হয় যে একে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সেক্ষেত্রে ফার্দার ক্রস এক্সামিনেশন অর্থাৎ অতিরিক্ত যে জেরা এটা করা যাবে। এই কথা সাক্ষ্যের 138 ধারায় বলতে। তাহলে বন্ধুরা আমি এখানে তোমাদেরকে বলি যে রিটেনে প্রশ্ন আসবে কিভাবে। রিটেনে প্রশ্ন আসবে জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি বলতে কি বোঝায়, সাক্ষ্য আইন অনুসারে সাক্ষ্য গ্রহণের ক্রম আলোচনা করো। ঠিক আছে কিনা? প্রশ্ন হতে পারে যে জবানবন্দি জবানবন্দি নেওয়ার পর জেরা করা বাধ্যতামূলক কিনা। না, বাধ্যতামূলক না। যদি জেরা না করেন আদালত ধরে নেবে, মনে করে নেবে সাক্ষীর এই বিবৃতি ঠিক রয়েছে। এখান থেকে আরো যে এমসিকিউ গুলো হতে পারে সেটা হচ্ছে যে নিচের কোন ক্রমটি সঠিক। প্রশ্ন আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নটা 2বার আসছে পরীক্ষায়। নিচের কোন ক্রমটি সঠিক, সেটা হচ্ছে জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি, এই ক্রমটাই সঠিক। মানে আগে যদি জেরা দেয় পরে জবানবন্দি দেয় পরে পুনর্জবানবন্দি তাহলে হইল না। অর্থাৎ এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জবানবন্দি জেরা পুনর্জবানবন্দি এই ক্রমটাই বেসিক্যালি সঠিক হিসেবেই আপনার গণ্য হবে। এই হলো সাক্ষ্য আইনের 138 ধারা। এখান থেকে রিটেনে এরকম প্রশ্নই আসবে, এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, সাক্ষ্য আইনের 139 ধারা আমরা চলে যাই। এখানে বলতেছে যে দলিল উপস্থাপনের জন্য আহত ব্যক্তির জেরা করার নিয়ম কি। দলিল উপস্থাপন করার জন্য আহত ব্যক্তির জেরা করার নিয়মটা কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন, কোন দলিল দাখিল করার জন্য কোনো ব্যক্তিকে সমন দেয়া হইলে সেই ব্যক্তি যদি সেই দলিল দাখিল করেন তবে সেই জন্যই সেই ব্যক্তি দাখিল বলিয়া গণ্য হইবে না এবং সাক্ষী হিসেবে তাকে তলব না করা পর্যন্ত তাকে জেরা করা যাবে নয়াকারে না। অর্থাৎ সাক্ষ্য আইনের 139 ধারায় বলতেছে কোন দলিল দাখিল করার জন্য কোনো ব্যক্তিকে সমন দেয়া হলে সেই ব্যক্তি যদি সেই দলিল দাখিল না করে তবে সেই জন্য সেই ব্যক্তিকে সাক্ষী হিসেবে গণ্য করা হবে না এবং সাক্ষী হিসেবে তাকে তলব না করা পর্যন্ত তাকে জেরা করা যাবে না। অর্থাৎ এই যে জেরার যে বিধান বা যে নিয়ম সেই কথাটাই সাক্ষ্য আইনের এই 139 ধারায় বলতেছে। অর্থাৎ একজন ব্যক্তিকে আপনি সাক্ষী হিসেবে তলব করছেন, হ্যাঁ, তলব না করে তাকে আপনি জেরা করতে পারবেন না। এটা যদি আপনি করেন সেটা আপনার অপরাধ হবে বা বেআইনি হিসেবে গণ্য হবে। অর্থাৎ সাক্ষী হিসেবে তাকে তলব না করা পর্যন্ত
কোনো ক্রমেই তাকে কিন্তু জেরা করা যাবে না। এটা সাক্ষ্য আইনের 139 ধারায় আপনাকে বলতেছে। আচ্ছা, হ্যাঁ, সাক্ষ্য আইনের হচ্ছে আপনার এই এই 139-এ আর এবং 130-এর মধ্যে পার্থক্য। 130 হচ্ছে সাক্ষীর সাক্ষ্য, ঠিক আছে কিনা, আর 139 ধারায় জেরা সংশ্লিষ্ট বিষয়ে কথা কথা বলছে আপনাকে। আচ্ছা, আমরা 140টা দেখি। চরিত্র সম্পর্কে সাক্ষ্য গ্রহণ, অর্থাৎ বলতিছে চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা করা এবং তার পুনর্জবানবন্দি গ্রহণ করা যেতে পারে, ঠিক আছে কিনা। অর্থাৎ চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা করা যাবে এবং পুনর্জবানবন্দি আপনি নিতে পারবে, ঠিক আছে কিনা। যেমন একটা হত্যা মামলায় একজন ডাকাত মনে করেন সাক্ষী দিতে আইছে, ভালো করে বুঝেন, এখানে বোঝার বিষয় আছে। একটা হত্যা মামলায় ডাকাত মনে করেন সাক্ষী দিতে আইছে। তা আসামি পক্ষ যদি জানে বা আসামি পক্ষের উকিল যদি জানে যারে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে তিনি প্রকৃতভাবে একজন ডাকাত বা তার স্বভাব চরিত্র ভালো না, তাহলে এই সাক্ষীকে আদালত কি করতে পারবে, এমসিকিউ জিরা করতে পারবে এবং পুনর্জবানবন্দিও কিন্তু আপনার করা যাইতে পারে। কিরকম, মানে প্রশ্ন করা হবে এভাবে যে, এই রহিম সাহেব, আপনি যে ডাকাতি মামলায় সাক্ষী দিতে আইছেন, আপনি তো ভালো লোক, আপনি নিজেই তো একজন ডাকাত, ঠিক কিনা। তখন সে যদি বলে হ্যাঁ আমি ডাকাত, তাহলে তার চরিত্রের প্রতি এখান থেকে একটা আঘাত চলে আসলো। এরপরে বলতেছে যে, রহিম সাহেব, আপনি তো হত্যা মামলায় আসামি সাক্ষী দিতে আইছেন, ভালো কথা, আপনি নিজেই তো কিছুদিন আগে গরু চুরি করে ধরা খাইছিলেন, সত্য কিনা। বললো ঠিক আছে, এটাও সত্য। রহিম সাহেব, আপনি তো ডাকাতি মামলায় সাক্ষী দিতে আইছেন, ভালো কথা, কিছুদিন আগে রহিমাকে ধর্ষণের চেষ্টার জন্য আপনি পুলিশে ধরেছিলেন, সত্য কিনা। অর্থাৎ এই যে 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 সাক্ষী দিতে আসছে একে তার চরিত্র সম্পর্কে সাক্ষীকে জেরা করা যাবে এবং সাক্ষী যদি পূর্বে কোনো এই জেরা করার পর বিবাদী পক্ষ সাক্ষীকে কি করতে পারবে, বলতেছে যে আপনার পুনর্জবানবন্দিটাও আপনার গ্রহণ করা যাবে। এটা সাক্ষ্য আইনের 140 ধারায় বেসিক্যালি আপনাকে এখানে বলতেছে। ক্লিয়ার? কয় ধারায় বলতেছে? সাক্ষ্য আইনের 140 ধারায় আপনাকে এই কথাটাই এখানে বলতেছে। চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা করা ও তার পুনর্জবানবন্দি আপনার গ্রহণ করা যাবে, সেটা সাক্ষ্য আইনের 140। জীবনে ওই ধারা থেকে প্রশ্ন আসে নাই। আমরা সামনের দিকে যাই। এখন যে ধারাটা আমরা বলবো এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। 141 থেকে 143, ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্নের নাম শোনেন না এমন কোনো ব্যক্তি নাই। এবছর ইঙ্গিতবাহী প্রশ্ন কনস্টেবলদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাল কেল্লে দাগায় রাখেন। প্রশ্ন আসবে, ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে কখন করা যাবে না, ব্যাখ্যা করো, বুঝিয়ে দাও, সাক্ষ্য আইনের আলোকে উপস্থাপন করো। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে। ইঙ্গিতবাহী প্রশ্ন সাক্ষ্য আইনে কত থেকে কত, 141 থেকে 143। ইঙ্গিতবাহী প্রশ্নের ইংরেজি কি? ইঙ্গিতবাহী প্রশ্নের ইংরেজি হচ্ছে দ্য লিডিং কোশ্চেন। কি বলতেছে বন্ধুরা? ইঙ্গিতবাহী প্রশ্নের ইংরেজি হচ্ছে দ্য লিডিং কোশ্চেন। আমাদের বুঝতে পারতেছেন? ইঙ্গিতবাহী প্রশ্নের ইংরেজি হচ্ছে দ্য লিডিং কোশ্চেন। সুতরাং এটা কিন্তু আমাদেরকে পরীক্ষা আসবে। ভালো কথা, আর নোট করছিলাম ভুলে গেছি। সেটা হচ্ছে যে 137, 138 আরো কিছু প্রশ্ন আছে, যেমন জবানবন্দি এবং জেরার মধ্যে পার্থক্য লেখো। অথবা তিনটা পার্থক্য আসতে পারে, জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি, এর মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য কিভাবে লিখবেন? জবানবন্দির সংজ্ঞা দেবেন, জেরার সংজ্ঞা দেবেন, পুনর্জবানবন্দির সংজ্ঞা দেবেন, ঠিক আছে কিনা। বা দুটি পার্থক্য লিখতে হবে। জবানবন্দি প্রথমে নেওয়া হয়, জেরা জবানবন্দির পরে নেওয়া হয়। কথা ক্লিয়ার কিনা? জবানবন্দি নেয় মানে মামলার বাদী পক্ষ, জেরা করে মামলার বিবাদী পক্ষ, ঠিক আছে কিনা। জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক, জেরা করা বাধ্যতামূলক না। জবানবন্দির উদ্দেশ্য সত্য উদ্ঘাটন করা না, জেরার উদ্দেশ্য মামলার সত্য উদ্ঘাটন করা। এই যে পাঁচটা পার্থক্য হয়ে গেল বন্ধুরা। তুমি পারলে এমনি থেকেই লিখতে পারো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইন্সপেক্টরশিপ পরীক্ষা আসছে। এই জবানবন্দি এবং জেরার পার্থক্য লেখো, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ধারা কি দেবেন? ধারা দেবেন 137, 138, দুইটাই আপনার একই ধারা। সবাই পড়েন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আমরা এখন পড়ব সাক্ষ্য আইনের এই ইঙ্গিতবাহী কোশ্চেন গুলো আমরা একটু দেখব। ক্লাস কি ভালো লাগতেছে আপনাদের ভাই? হ্যাঁ, ইঙ্গিতবাহী প্রশ্নটা আমাদেরকে দেখতে, ইঙ্গিতবাহী প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইঙ্গিতবাহী প্রশ্নের উপর চলে যাব।
ক্রম শব্দের অর্থ নিয়ম, অর্থাৎ কোনটার পরে কোনটা আসবে সেটাকে ক্রম বলা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, ধারাবাহিকতা, ধারাবাহিকতা। কেউ বিরক্ত হেন না ভাই, অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের লেখাপড়া করতে হবে। আমি এত কষ্ট করার পরও আমি আপনাদের পিছনে লেগে আছি, ঠিক আছে কিনা? আমি একটু পানি খাই, দাঁড়ান। র্যাঙ্ক এবছরও প্রচুর র্যাঙ্ক হবে ইনশাল্লাহ, সামনে বছরও অনেক পদোন্নতি আছে, আপনি শুধু পাস করেন। আমার কথা কাজে মিল আছে কিনা আপনি দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো কথা না, আপনি 250, 300, 400, 500 সিরিয়াল থাকলেও ইনশাল্লাহ দেখবেন র্যাঙ্ক, সামনে বছর র্যাঙ্ক পাবেন, ঠিক আছে। ইনশাল্লাহ এবছরও অনেক র্যাঙ্ক হবে। আচ্ছা বন্ধুরা, আমরা এই সেশনটা ক্লাসেই মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। সেটা হচ্ছে ইঙ্গিত বাহী কোশ্চেন। প্রশ্ন আসবে যে ইঙ্গিত বাহী কোশ্চেন কি। ইঙ্গিত বাহী কোশ্চেন হচ্ছে আপনার কাকে বলে। এরপরে বলতেছে যে ইঙ্গিত বাহী প্রশ্ন বলতে কি বোঝায়। ইঙ্গিতবাহী কোশ্চেন কখন করা যায়, কখন করা যায় না, বা ইঙ্গিতবাহী কোশ্চেন কোন কোন ক্ষেত্রে করা যায়, ঠিক আছে কিনা, এই টাইপের প্রশ্ন পরীক্ষা এখান থেকে আসবে। তাহলে আমরা একটু বলি যে ইঙ্গিতবাহী কোশ্চেনটা কি। ইঙ্গিতবাহী আবার ইংরেজি, বাংলায় না লিখে আপনাকে ইংরেজিতেও প্রশ্ন আসতে পারে যে লিডিং কোশ্চেন বলতে কি বোঝায়। তোমরা যদি বিগত সালের কোশ্চেন গুলো দেখো, ইংরেজিতেই প্রশ্নটা কিন্তু আছে যে লিডিং কোশ্চেন কি। তাহলে যারা জানবে না তাদের কিন্তু কিন্তু কপাল খারাপ, অর্থাৎ ইংরেজিতে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন একই কথা। জোরে বলেন কি বলতিছে? লিডিং কোশ্চেন। এই প্রশ্নটা আজকে আমি বসে লিখছি, থানায় বসে বসে এই প্রশ্নটা লেখলাম আজকে আমি। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্নটা কি বন্ধুরা? ইঙ্গিতবাহী প্রশ্নটা হচ্ছে যে, কথা বলে ইংরেজি শিট দেওয়া হয়েছে তো। ইঙ্গিতবাহী প্রশ্নটা কি? ইঙ্গিতবাহী প্রশ্নটা হচ্ছে, সাহেবুল ইংরেজি শিটটা দিয়ে দিও। বলা হচ্ছে যে প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা করে, প্রশ্নের মধ্যেই যদি তার উত্তর নিহিত থাকে, তাকেই ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। নিহিত, নিহত লেহেন না আবার, নিহত বন্ত মরে গেছে, নিহিত হবে, নিহিত, নিহিত। যেমন আপনার নাম কি সুমন? হ্যাঁ হ্যাঁ আমার নাম সুমন, অর্থাৎ এইখানে বলা হচ্ছে যে এই প্রশ্নের মাঝেই কিন্তু উত্তর নিহিত রয়েছে। একটা জিনিস মনে রাখবেন যে একটা প্রশ্নের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে একাধিক উত্তর নিহিত থাকলে তাকে কিন্তু ইঙ্গিতবাহী প্রশ্ন বলা যায় না। কিরকম? যে আপনি কি সোমবার এত তারিখ খুলনায় ছিলেন, আহ, গরুর মাংস দিয়ে ভাত খেয়েছিলেন চুই জাল দিয়ে, সত্য কিনা? হ্যাঁ, এটা এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে, অর্থাৎ এটাকে ইঙ্গিতবাহী প্রশ্ন কিন্তু করা যাবে না বা বলা যাবে না। অর্থাৎ বলতেছে যে একটা উত্তর আপনার নিতে, অর্থাৎ প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর বা চাচ্ছে, সেটা প্রশ্নের মধ্যে যদি নিহিত থাকে, সেটাই বেসিক্যালি ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। তবে একটা শর্ত ভাষ্যতে বলতেছে যে যে প্রশ্নের মধ্যে একাধিক উত্তর নিহিত থাকবে, তাকে বেসিক্যালি কি বলা যাবে না? ইঙ্গিতবাহী প্রশ্ন কিন্তু আপনার বলা যাবে না। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন পরীক্ষায় যদি আসে, তাহলে আমরা কি লিখতে পারবো কাকে বলে? এই মুকুল ভাই, পারবো কিনা? নড়াইলের মুকুল ভাই, মুকুল ভাই কোথায় আছেন, কোন থানায় আছেন? নড়াইল তো পাশের ডিস্ট্রিক্টই, বাড়ি গেছিলাম নড়াইলের উপর দিয়ে। আচ্ছা, তাহলে কি বলতেছে যে প্রশ্ন, তার
স্যার, বাসায় স্যার। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা বলতেছে যে উক্তরূপ প্রশ্ন যখন অবশ্যই করা যাবে না, অর্থাৎ ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে কখন করা যাবে না, সেই বিধানটা আপনাকে সাক্ষ্য আইনের এই 142 এবং 43 ধারায় আপনাকে বলতেছে। 142 ধারায় আপনাকে বলতেছে বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে তাহলে জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে আদালতের অনুমতি ব্যতীত এই ইঙ্গিতবাহী প্রশ্ন কিন্তু করা যাবে না। ইঙ্গিতবাহী প্রশ্নের কিন্তু শুধুমাত্র ইঙ্গিতবাহী প্রশ্নই নাম না, আরো অনেক নাম হতে পারে, যেমন ঐতিহ্যবাহী প্রশ্ন। লিখে রাখেন, পরীক্ষায় আসলো যে ঐতিহ্যবাহী প্রশ্ন বলতে কি বোঝায়, তখন কিন্তু সবার জন্য বিপদ হয়ে যাবে যে এই প্রশ্নটা আমি জীবনে নাম শুনি নাই। তাহলে ঐতিহ্যবাহী প্রশ্ন বা ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন একই কথা। তাহলে কখন করা যায় না বন্ধুরা, জোরে বলেন। হ্যাঁ, আদালতের অনুমতি ব্যতীত। এমসিকিউ, কার অনুমতি ব্যতীত? আদালতের অনুমতি ব্যতীত। কি বলতেছে? যে ইঙ্গিতবাহী প্রশ্ন আপনি করতে পারবেন নয়াকারে না। কখন বন্ধুরা? এই কি বলছে বন্ধুরা? বলতেছে জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে। জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন নয়াকারে না। কখন? জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে। তাহলে কি করা যাবে না? লিডিং কোশ্চেন করা যাবে না, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, ঐতিহ্যবাহী প্রশ্ন করা যাবে না। কখন? জবানবন্দি এবং পুনর্জবানবন্দিতে। কার অনুমতি ব্যতীত? এমসিকিউ, আদালতের অনুমতি ব্যতীত। তবে নিম্নলিখিত ক্ষেত্রে জবানবন্দি বা পুনর্জবানবন্দিতে আদালতের অনুমতি ব্যতীত আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন আপনি করতে পারবেন। এমসিকিউ, রিটেনে আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। এক নম্বরে বলতেছে যে নিম্নলিখিত 3টি ক্ষেত্রে জবানবন্দির সময়ও আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন। কোন ক্ষেত্রে বন্ধুরা? 1 নম্বর পয়েন্ট দেখেন, বলতেছে যে সকল বিষয় ভূমিকামূলক, যেই সকল বিষয় ভূমিকামূলক বা পরিস্থিতিমূলক। ভূমিকা বা পরিস্থিতি একই কথা। কিরকম? যে একজন ব্যক্তি আদালতে সাক্ষী দিতে আইছে, তা প্রথমেই তাকে জিজ্ঞেস করতে যে স্যার আপনাকে তো পরিচিত মনে হচ্ছে, আপনি কি মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিনা কোনো সময়? আপনি তো, আপনার সময় অনেক ভালো ছিল মাগুরা জেলাটা, সত্য কিনা? আপনি কেমন আছেন? আপনার বাড়ির সবাই কেমন আছে? বা আপনি কি একজন পুলিশ সুপার কিনা? বা আপনি কি রহিম দারোগা কিনা? কথা বলেন নাই? অর্থাৎ ভূমিকামূলক বিষয়ে জবানবন্দিতেও আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা উপরেই পড়ে আসছি জবানবন্দি পুনর্জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এটাই হচ্ছে নিয়ম। তবে বলতিছে যে নিম্নলিখিত ক্ষেত্রে জবানবন্দির সময়ও আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন। সেই ক্ষেত্রগুলো কি কি? বলতেছে ভূমিকামূলক কোনো বিষয়ে বা পরিচিতিমূলক কোনো বিষয়ে। হ্যাঁ, এরপরে বলতেছে অবিসংবাদিত কোনো বিষয়। অবিসংবাদিত বিষয় কি? যে বিষয়টা মনে করেন যে আপনার, কি বলা যাচ্ছে যে এই অবিসংবাদিত বিষয় মানে হচ্ছে কি সবাই জানে বা মানে এমন একটা বিষয়। বঙ্গবন্ধুর কথা আর কেন না এখন। মনে করেন যে এইটা, এই যে কি কয় রে, এই আমাদের কি জন্য মারা গেল, শহীদ আবু সাইদ। আবু সাইদ মারা গেছে না, এটা একটা অবিসংবাদিত বিষয় হয়ে গেছে এখন। সবাই জানে যে সে গুলি মারা গেছে, নাকি যা হোক যেভাবে মারা গেছে গেছে। তো এটা একটা একটা স্বীকৃত বিষয়, যেটা আমাদের এই যে জিয়াউর রহমান না। তাহলে এই যে তাহলে এই বিষয়টা হচ্ছে অবিসংবাদিত বিষয়। তাহলে প্রশ্ন করা যেতে পারে যে আপনি কি জিয়াউর রহমানকে চেনেন কিনা। তাহলে এখানে কিন্তু আপনি কি 24-এর আন্দোলনে নিহত আবু সাইদকে চেনেন কিনা? এক কথায় উত্তর যে হ্যাঁ, আমি চিনি বা চিনি না। ঠিক আছে কিনা? এই বিষয়টা অবিসংবাদিত বিষয়। এক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি জবানবন্দিত ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। আর একটা বলতেছে পূর্বেই যে বিষয়টা যথেষ্ট প্রমাণিত হয়েছে, আদালত যদি মনে করে, সে বিষয়েও কিন্তু আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন প্রমাণ করতে পারবেন। কিরকম পূর্বেই, কিরকম হয়েছে?
মনে করো তুমি হত্যা মামলার একজন আসামি, ভালো করে বুঝো ভাই। মনে করো তুমি হত্যা মামলার আসামি। এখন তোমার কথার উপর ভিত্তি করে আদালত হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ভালো করে বোঝেন, হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ক্লিয়ার কিনা? ভালো করে বুঝেন। তো এখন এই ছুরি কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে হত্যা মামলায়, তাহলে এটা আগেই প্রমাণ হয়ে গেছে না? তাহলে এই ছুরি সম্পর্কে কিন্তু আদালত আপনাকে প্রমাণ প্রশ্ন করতে পারে। অর্থাৎ একটা বিষয় যেহেতু পূর্বেই যথেষ্ট প্রমাণিত হয়ে গেছে যে আপনি হত্যা করছেন, পুলিশ আলামতও উদ্ধার করে ফেলছে, তাহলে পূর্বে যথেষ্ট প্রমাণিত হয়েছে এমন বিষয়, এক্ষেত্রেও কিন্তু জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। আমার কথা কি বুঝতে পারছেন নি বন্ধুরা? অর্থাৎ আমরা 141 দ্বারা ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞাটা পড়ে ফেললাম। 142 ধারায় এসে আমরা শিখলাম জবানবন্দি, পূর্ণ জবানবন্দিতে আদালতের অনুমতি ব্যতীত ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। তবে বলতিছে যে নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন জবানবন্দিত করা যাবে। কি কি? একটা হচ্ছে ভূমিকামূলক বা পরিচিতিমূলক বিষয়ে। অর্থাৎ একজনের পরিচিতি জানতে চাওয়া হয় যে আপনি কি পুলিশ সুপার অমুক, আপনি কি সাব ইন্সপেক্টর অমুক, আপনি কি শ্রীপুর থানায় কর্মরত ছিলেন, আপনি ওই দারোগা অমুক না, এসআই অমুক না। এই পরিচিতিমূলক বিষয়ে আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। 2 নম্বরে বলতেছে অবিসংবাদিত বিষয়। অবিসংবাদিত বিষয় মানে যে বিষয়টা সবাই জানে এবং মানে। হ্যাঁ, যেমন আবু সাইদকে সবাই জানে মানে, বঙ্গবন্ধুকে সবাই জানে মানে না, এর সাথে এটা তুলনা করা যাবে না, যাও এসব কথা বলার দরকার নাই। অর্থাৎ একটা অবিসংবাদিত বিষয় যেটা, ঠিক আছে কিনা? অবিসংবাদিত বিষয়। আর একটা সহজে এই সব বাদ দিয়ে অন্য একটা বিষয় বলি। মনে করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? একজন অবিসংবাদিত নেতা, তাই না? তাকে সবাই জানে মানে এবং তিনি যে সর্বশেষ নবী, এটা কিন্তু অবিসংবাদিত বিষয়। অর্থাৎ এই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। আর 3 নম্বরে যেটা আপনাকে বলতেছে যে যে কি বলতেছে, বলতেছে যে যে পূর্বেই যে বিষয়টা যথেষ্ট প্রমাণিত হয়েছে। কিরকম? যেমন আহমেদ শরীফ একটা হত্যা মামলার আসামি, পুলিশের কাছে সে আগেই স্বীকার করছে, ভাই আমি খুন করছি, মানে মানে আমি খুন করে ছুরিটা ওই যে পানির মধ্যে ফেলাইছি বা ওই বন জঙ্গলের ভিতরে ফেলাই আইছি। পুলিশ তার কথা মতো তার সঙ্গে নিয়ে আলামতটুকু উদ্ধার করে ফেলছে। তাহলে এই মামলা কি যথেষ্ট প্রমাণিত হয়ে গেছে না? ছুরি উদ্ধার হয়ে গেছে, মামলা অর্ধেক শেষ হয়ে গেছে এখানে। তাহলে একটা মামলায় যে বিষয়টা যথেষ্ট প্রমাণিত আগের থেকেই, সেই বিষয় সম্পর্কে জবানবন্দিতে আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন। আপনি প্রশ্ন করতে পারেন যে শরীফ সাহেব, আপনি যে খুন করছিলেন, ছুরিটা আপনি আসলে ওইখানে রাখছিলেন কিনা বলেন তো। ইঙ্গিতবাহী প্রশ্ন, তাই না? তাহলে এই অবিসংবাদিত বিষয়ে, পূর্বে যথেষ্ট প্রমাণিত কোনো বিষয়ে, আর একটা বলতেছে যে আপনার ভূমিকামূলক বা পরিচিতিমূলক বিষয়ে আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা আপনার নাই। তো রিটেনে প্রশ্ন আসতে পারে যে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে বা কোন কোন ক্ষেত্রে করা যাবে, জবানবন্দির ক্ষেত্রে লেখো। তখন এই 142 ধারার এই পয়েন্টগুলো আপনাকে লিখতে হবে। 143-এ এসে বলতেছে জেরা করার সময় কখনোই আপনার ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। এমসিকিউ আসে বা রিটেনে প্রশ্ন আসে যে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না হচ্ছে এমসিকিউ, কখন? জেরা করার সময়। আবার রিটেনও আসতে পারে ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়, কখন করা যায় না, লেখো। 5 মার্কের প্রশ্ন। একজন বলছে ভুল পড়তেছেন স্যার। কি কি ভুল পড়লাম ভাই? ও সরি, জেরাতে করা যায়, হ্যাঁ জেরাতে করা যায়, হ্যাঁ। তাহলে তাহলে বলে ফেলছি। তাহলে জেরা করার সময় আপনি ইঙ্গিতবাহী প্রশ্ন আপনি করতে পারবেন, ঠিক আছে। আর 142-এ ওই সকল ক্ষেত্রে বেসিক্যালি আপনি করতে পারবেন না, এই কথাটাই আপনাকে বলতেছে। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় কখন? জেরা করার সময় করা যায়, জবানবন্দির সময় করা যায় না। তবে জবানবন্দির সময় করা যায় কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। ভূমিকামূলক বিষয়ে, অবিসংবাদিত বিষয়ে, যে বিষয়ে যথেষ্ট প্রমাণিত হয়েছে এমন বিষয়ে, পূর্বেই। আশা করি আমার কথা বুঝে ফেলেছেন। তাহলে রিটেনে আমাদের আজকের সাক্ষ্য আইনের ক্লাস এই 135 থেকে 143 পর্যন্ত থাক। আগামীকালকে ইনশাল্লাহ আমরা সাক্ষ্য আইনের এই ক্লাস শেষ করে ফেলবানি, ঠিক আছে? সাক্ষ্য আইনের এই ক্লাস আমরা কি করে ফেলবানি? শেষ করে ফেলবানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা পেয়ার বি পড়বো। সাইফুল পেয়ার বিটা বাইর করেন, পেয়ার বিটা পিছিয়ে পড়ে গেছে, পেয়ার বিটা আমরা শেষ করব দেখি। আচ্ছা, এর আগের ক্লাসে মনে হয় আমরা সাক্ষ্যয়নীর পিআরবির আমরা পড়াইছিলাম যে আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা কেমন হবে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে
এই সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা পড়ছিলাম, ঠিক আছে? এই সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা পড়ছিলাম। তো আমরা শুরু করব ইনশাল্লাহ বন্ধুরা। সেটা সাক্ষ্য আইনের আপনার এই 100 ইয়াতে কি বলতেছে যে 56 ধারা পর্যন্ত পড়ছিলাম। আপনাদেরকে আমি বলছিলাম যে পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়ম বা বিধিসমূহ লেখো। এই টাইপের প্রশ্ন যদি আমাদের পদোন্নতি পরীক্ষায় আসে, ইনশাল্লাহ আমরা কিন্তু পারবো। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার এই আগ্নেয়াস্ত্রের ব্যবহার, এটা আমাদের সবার একবার ঠাড়া মুখস্থ করবেন। যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ক্ষেত্রে পুলিশ দলনেতার কর্তব্য কি, আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময় করণীয় কি, পরে করণীয় কি, তারপর আগ্নেয়াস্ত্র পুলিশ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারে, আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য কি, 151 ধারা পুলিশ দলনেতার দায়িত্ব কর্তব্য, 152 বিধি, 153তে আছে আগ্নেয়াস্ত্র ব্যবহার কোন কোন ক্ষেত্রে করবে, 156তে আছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের নিয়ম। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই টাইপের প্রশ্ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা বিভিন্ন গাইড দেখে বা আমার শিট দেখে এটা মুখস্থ করে ফেলতে হবে। আজকে আমরা সরাসরি চলে যাবো পিআরবি 163-তে। পিআরবি 163 কনস্টেবলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে কমান্ড সার্টিফিকেট কাকে বলে। এটা এই প্রশ্নটা মনে হয় 50 বার পরীক্ষায় আছে, তোমরা জানো বন্ধুরা। এটা চাপা মারার কিছু নাই। কমান্ড সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। প্রশ্ন এখান থেকে আসে যে কমান্ড সার্টিফিকেট কাকে বলে, কমান্ড সার্টিফিকেট বলতে কি বোঝায়, কমান্ড সার্টিফিকেট কাকে কাকে দেয়া হয়, কমান্ড সার্টিফিকেট দেওয়ার উদ্দেশ্য কি, কমান্ড সার্টিফিকেটের প্রয়োজনীয়তা কি, কমান্ড সার্টিফিকেটে কি কি বিষয়ে উল্লেখ থাকে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন একাধিকবার আমাদের পদোন্নতি পরীক্ষায় কিন্তু এসেছে, এটা আপনারা জানেন। সুতরাং এটাও 10 মার্কের পরীক্ষার প্রশ্নের জন্য আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। কমান্ড সার্টিফিকেট কি বলতেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত যেই বৈধ আদেশ মোতাবেক পুলিশ অফিসারগণ আইনানুগ যে ডিউটিতে নিয়োজিত হয়, তাকেই কমান্ড সার্টিফিকেটে বলে। তবে কমান্ড সার্টিফিকেট সাধারণত এএসআই, কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত কমান্ড সার্টিফিকেট গ্রহণ করে থাকে। তবে পুলিশ সুপার নির্দেশ দিলে একজন সাব ইন্সপেক্টরও কিন্তু কমান্ড সার্টিফিকেট গ্রহণ করবে। তবে একজন সাব ইন্সপেক্টর যখন পরিরক্ষার ডিউটি বা স্কট ডিউটিতে নিয়োজিত হবে, তখন সাধারণত তিনি কমান্ড সার্টিফিকেট নেবে। তাহলে রিটেনে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কমান্ড সার্টিফিকেটটা হচ্ছে যে কে কোন পদ থেকে কোন পদ পর্যন্ত পায় বন্ধুরা। সেটা হচ্ছে যে কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত পায়। সাব ইন্সপেক্টররা কখন পায়, পুলিশ সুপার নির্দেশ দিলে, আর কখন পরিরক্ষার ডিউটিতে নিয়োজিত হলে। একটা জিনিস মনে রাখবেন যে একজন এএসআই যখন ফাঁড়ির ইনচার্জ থাকে, ভালো করে মনে রাখবেন, একজন এএসআই যখন কোনো ফাঁড়ির ইনচার্জ থাকবে, আবার বলি, একজন এএসআই যখন কোনো ফাঁড়ির ইনচার্জ থাকবে, তখন রাত্রিকালীন বা নৈশকালীন যখন তিনি টহল ডিউটিতে বের হবে, তখন এএসআই কে কি নিতে হবে না, কমান্ড সার্টিফিকেট নেওয়ার কোনো দরকার নাই। আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে কমান্ড সার্টিফিকেট বিবি ফরম নং 10, আবার বলি, কমান্ড সার্টিফিকেট কত, বিবি ফরম নং 10 মোতাবেক করা হয়, এবং বাংলাদেশ ফরম নং 5336 মোতাবেক এটা লেখা হয়ে থাকে। এছাড়াও কমান্ড সার্টিফিকেট সাক্ষ্য আইনের 9, 35, 74, আবার বলি কত, 9, 9, 35, 74 ধারা মোতাবেক এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। ক্লিয়ার কিনা? 9, 35, 74 ধারা মোতাবেক এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। তো আপনারা জানেন যে কমান্ড সার্টিফিকেট সাধারণত কোন কোন বিষয়ে দেয়া হয়, যেমন স্কার্ট ডিউটিতে দেয়া হয়, পরিরক্ষার পরীক্ষার ডিউটির জন্য দেয়া হয়, আইন শৃঙ্খলার জন্য দেয়া হয়, ছুটিতে গমন করার ক্ষেত্রে দেয়া হয়, স্কার্ট ডিউটি করার ক্ষেত্রে দেয়া হয়, আসামি স্কটের ক্ষেত্রে দেয়া হয়, ভিভিআইপি ডিউটি করার ক্ষেত্রে দেয়া হয়, সমন তামিলের ক্ষেত্রে দেয়া হয়, ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে দেয়া হয়, ছুটিতে গমনের ক্ষেত্রেও কমান্ড সার্টিফিকেট দেয়া হয়। তো কমান্ড সার্টিফিকেটে বেসিক্যালি কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে, ডাক ডিউটির ক্ষেত্রে দেওয়া হয়, এগুলো নিজেরা নিজের মতো করে লিখবেন। কমান্ড সার্টিফিকেটে কি থানা ও জেলার নাম লেখা থাকে, বাহিনীর বা ফোর্সের পূর্ণ বিবরণ থাকে, গন্তব্য স্থল লেখা থাকে, কার কাছে রিপোর্ট করতে হবে, কোন অফিসের কাছে রিপোর্ট করতে হবে সেই বিষয়টা লেখা থাকে। তারপরে বলা হচ্ছে যে কমান্ড সার্টিফিকেট ডিউটি শেষে মানে কার কাছে হাজির হতে হবে সেই বিষয়টাও লেখা থাকে। হ্যাঁ, এগুলো আছে কমান্ড সার্টিফিকেটের বৈশিষ্ট্য কি কি বা কোন কোন বিষয়ে উল্লেখ থাকে। 8টা, থ্যাংক ইউ। হ্যাঁ মুকুল ভাই, 8টা কলাম থাকে। হ্যাঁ, বঙ্গা ব্যতীত, আচ্ছা 8টা কলাম থাকে। এটা এটা তোমরা অনেকে হাসতেছো, বাট এটা
খুব ইজি একটা বিষয়, বাট পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে, এটাকে অবহেলা করা যাবে না। সুতরাং কমন সার্টিফিকেট কাকে বলে, কমন সার্টিফিকেট কি কি উল্লেখ থাকে, তারপর আছে কোন কোন উদ্দেশ্যে দেওয়া হয়, কোন কোন কারণে দেওয়া হয়, এটা মুখস্থ করতে হবে। এবং কমন সার্টিফিকেটের সাক্ষ্যগত মূল্য কি, সাক্ষ্যগত মূল্য 9, 35, 74 দ্বারা এটা আদালতে প্রাসঙ্গিক এবং এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে কিনা? আর কমন সার্টিফিকেট সাধারণত হচ্ছে আপনার এই ডিউটি অফিসারের দায়িত্ব সম্পর্কে অবগত করা, যথাসময়ে যথাস্থানে দায়িত্ব পালন করা, ভ্রমণ বিল তৈরি করা। কি বলতেছে? ডিউটিতে অফিসারের দায়িত্ব সম্পর্কে অবগত করা, যথাসময়ে যথাস্থানে দায়িত্ব পালন করা, ভ্রমণ বিল তৈরি করা। এটা হচ্ছে কমান্ড সার্টিফিকেটের মূল উদ্দেশ্য বা মূল বৈশিষ্ট্য। তো আমার কথা মনে হয় ইনশাল্লাহ আপনারা এটা বুঝে ফেলেছেন। এবং এই কমান্ড সার্টিফিকেটের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আমি আবারও বলি, সেই ইডার মতো বলতে হয় যে আমি বারবার করে বলি, আবার বলবেন যে আমি বলি নাই। কে বলছে বলেন তো? হুম? আবার বলবেন যে আমি বলি নাই, যেটা পরীক্ষায় আসবে। বলেন, হ্যাঁ, যাক, বুঝতে পারছেন। তাহলে আমি এই জন্যই বারবার বলতেছি যে আবার বলবেন যে আমি পরীক্ষার আগে বলি নাই যেটা আসবে। তাহলে আমি বারবার করে আমি কিন্তু হুঁশিয়ারি করে বলতেছি এটা কিন্তু পরীক্ষা আসবে। এবং সিরিয়াস ভাবে নেন, কমান্ড সার্টিফিকেট কাকে বলে, কমান্ড সার্টিফিকেটে কে নিতে পারে, কমান্ড সার্টিফিকেটের উদ্দেশ্য কি, কমান্ড সার্টিফিকেটে কি কি উল্লেখ থাকে, হ্যাঁ, এই পরীক্ষার এর সাক্ষ্যগত মূল্য কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদম ভেরি ভেরি লাগাই রাখেন। যারা আমার কথা আমলে নেবেন তারাই পরীক্ষায় ভালো করবেন, দেখবেন, এটা গ্যারান্টি ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। ফেটিক ডিউটি বা শ্রম ডিউটি বা ফেটিক বা শ্রমমূলক কাজটা কি? শ্রমমূলক কাজ, এটা আপনারা, এটাও কিন্তু টিকা আসে পরীক্ষায়। এটা হচ্ছে পিআরবি 164 বিধিতে আপনার কমান্ড সার্টিফিকেট কে, এই কমান্ড সার্টিফিকেট কে কে নিতে পারে? এত সময় কি পড়ালাম? কমান্ড সার্টিফিকেট বলা হচ্ছে যে কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত আপনার নিতে পারে। তবে সাব ইন্সপেক্টর গণ কমান্ড সার্টিফিকেট নেবে কখন বন্ধুরা? তারা নেবে হচ্ছে যখন পুলিশ সুপার নির্দেশ দেবে তখন। আর একটা বলতেছে যে আপনার এই যে কি বলতেছে, যে তিনি যখন প্ররক্ষার ডিউটিতে, পরিরক্ষার ডিউটিতে নিয়োজিত হবে তখন তিনি কমান্ড সার্টিফিকেট নেবে। আদারওয়াইজ কমান্ড সার্টিফিকেট একজন সাব ইন্সপেক্টর নিবে না। এই কথা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? যারা বোঝেন নাই তারা বোঝার দরকার নাই, আবার যখন বলবো আবার বুঝেন, ঠিক আছে? সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 164 দ্বারাই বলছে ফেটিক ডিউটি। এই ফেটিক ডিউটিটাও কিন্তু সাব ইন্সপেক্টররা করবে না। কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত যারা আছি আমরা, তারা আমরা ফেটিক ডিউটি করব। সরকারি মানে অল্প শ্রম সাধ্য যে কাজগুলো আছে এইগুলোতেই ফেটিক ডিউটি বলা হয়। আবার বাসার ব্যক্তিগত রাজমিস্ত্রির কাজ করা, এটা কিন্তু ফেটিক ডিউটি না। আপনি মনে করেন যে তাঁবু টানানো, তারপর আছে আপনার এই যে পুলিশ লাইন পাতা পরিষ্কার করা, হ্যাঁ, মাটি কাটা ফেটিক ডিউটি না, মাটি মাটি কাটা অন্যায়, মাটি কাটা অন্যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই যে ডি স্টোরের মাল উঠানামানো করা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আর কি করা, এই যে ঘাস কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর হচ্ছে আপনার ব্যারাকের সামনে ছোট ছোট গর্ত গুলো সেগুলো পূর্ণ করা, হ্যাঁ, তারপরে প্যারেডের ময়দান আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, অস্ত্রে তেল দেওয়া, অস্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইগুলো হচ্ছে বেসিক্যালি ফেটিক। এখন আপনি যদি বাড়ির অফিসারের বাসায় নিয়ে রাজমিস্ত্রি কাজ করান, এগুলো কি ফেটিক? আপনি যদি মাটি কাটান, এগুলো কি ফেটিক? এগুলো ফেটিক বলে না। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে, শ্রমমূলক কাজ বলতে কি বোঝায়, বা ফেটিক ডিউটি বলতে কি বোঝায়? এই পুলিশে এখন দেশে কোন কোন জেলায় দেশে এরকম? ভাই আমাদের জেলায় অবশ্য দেয়নি মনে হয় এখনো। এই সিএনজি, সিএনজি দেখছেন নি? সিএনজি আছে কোন জেলায় যেন দেখলাম চাইছে, আরে কি কয়, সিএনজি ড্রাইভার চাইছে। আল্লাহর, রাঙ্গামাটি। আমাকে সাইফুলই তো মনে হয় রাঙ্গামাটি না বান্দরবন আছে, সাইফুল, সাইফুলই ভালো বলতে পারবে। রাঙ্গামাটি জেলায় মনে হয়। যাক, ভালো, এটা অবশ্যই সিনিয়র স্যাররা যেটা ভালো মনে করছে, খারাপ না, ভালো। আচ্ছা, এটা এক পর্যায়ে সরকারি মনে করেন যে এই জ্বালানি মানে বাইসে যাবে আর কি, বুঝছেন? দেখো সরকার একটা সিএনজি দিলে, জানালে কি নিয়ে দিলে, তখন তেলটা খরচ কম হলো, একজন ড্রাইভার বেতন ভুক্তি রাখি দিল 15,000 টাকা দিয়ে, আর কয় টাকার তেল খরচ হবে, বুঝলেন নাই? তাহলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, দেখো এইসব কথা করার দরকার নেই। তাহলে এই শ্রমমূলক কাজ কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলেই ভালো, বেশি বোঝার দরকার নাই। 165, 66 এগুলো দরকার নাই। 189 বিধিটা, এটা আমার শীটে যেরকম আছে
এইটা এইভাবে একটু দেখবেন, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। অর্থাৎ একটু একটা জিনিস নোট রাখেন, আজকে মনে করেন ক্লাসে এটাই শিখছেন। একজন একজন কনস্টেবলের দায়িত্ব কর্তব্য পিআরবি 208 লিখে রাখেন। একজন কনস্টেবলের দায়িত্ব কর্তব্য পিআরবি 208। একজন এএসআই এর দায়িত্ব কর্তব্য পিআরবি 207। ঠিক আছে। একজন ওসির দায়িত্ব কর্তব্য পিআরবি 205। ঠিক আছে কিনা। একজন এএসপি সার্কেলের দায়িত্ব কর্তব্য পিআরবি 189। তাহলে যদি রিটেনে প্রশ্ন আসে যে ওসির দায়িত্ব কর্তব্য লেখো, কত লিখবেন? পিআরবি 205-এ দেখবেন 10টা পয়েন্ট আছে। এগুলো ওসি তার থানা এলাকায় কি কাজ করবে কি কাজ করবে না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিয়ার? এরপরে হচ্ছে পিআরবি কনস্টেবলের দায়িত্ব কর্তব্য হচ্ছে পিআরবি অনলি 208। তাছাড়া আরো অনেক পিআরবি আছে, ওগুলো হিসাব আলাদা, কিন্তু মূলত হচ্ছে আপনার এই এই পিআরবি 100 কি 208-এ একজন কনস্টেবল কি কাজ করবে কি কাজ করবে এটা স্পষ্ট করে লেখা আছে। বন্ধুরা তোমরা জানো এটা, তাই না ভাই? জানেন না? খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পড়াবো সামনে। আর পিআরবি 207-এ হচ্ছে একজন এএসআই দায়িত্ব কর্তব্য কি, এটা 207-এ লেখা আছে। 205-এ লেখছে থানা এলাকায় একজন ওসির দায়িত্ব কর্তব্য কি পিআরবির আলোকে, 205। আর একজন এএসপি সার্কেল, একজন এএসপি তার থানা এলাকায় কি কি কাজ করবে সেটা পিআরবি 189 বিধিতে বলা আছে। তো আপনারা একটু দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একজন এএসপি সার্কেল কার্যবিধির 551 ধারা মোতাবেক থানা এলাকায় দায়িত্ব পালন করবে। একজন এএসপি সার্কেল পার্শ্ববর্তী থানার সাথে সুসম্পর্ক বজায় রাখবে। একজন এএসপি সার্কেল তার থানা এলাকায় অপরাধ মানচিত্র রাখবে। একজন এএসপি সার্কেল সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া করকি পরোয়ানা ইস্যু করা হয়েছে তা সঠিকভাবে জারি করা হচ্ছে কিনা সে বিষয়ে তিনি তদারকি করবে। যেমন আমাদের থানায় আমরা সমন জারি করি, হুলিয়া জারি করি, তারপর হচ্ছে আপনার গ্রেপ্তারি পরোয়ানা। এই যে আমাদেরকে এই যে যে এই যে মনে করো যে আমরা যে এএসআই রা যে ওই ওয়ারেন্ট তামিল করি, অনেক সময় আমাদেরকে যে অভিদেয় থানায়, অভিদেয় না? তাহলে অভিদেয় দেয় কিনা? সার্কেল দেয়। তাহলে এই যে পিআরবি 189 লেখা আছে যে সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া তার অধস্তন অফিসাররা তামিল করতেছে কিনা বা সঠিকভাবে তামিল হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব সার্কেলের। তা আমি যখন তামিল করতে পারবো না তখন তো আমার আমার জন্য মানে রেডি রয়েছে নাকি? এই জন্যই আপনাকে এই 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 পিআরবি 189 তার দায়িত্ব কর্তব্য। এএসপি সার্কেল তদন্ত কার্যক্রম করবে না, তিনি মামলা তদন্ত কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা এটাতে, অর্থাৎ একজন এএসপি তিনি কিন্তু মামলা তদন্ত করবে। মামলা তদন্ত করবে কিনা? মামলা তদন্ত করবে নর্মালি সাব ইন্সপেক্টর। ঠিক আছে কিনা। ওসি, ওসিও নর্মালি করে না, তদন্ত করে, অপারেশন এনরা করে। আবার এএসআই রা যারা কোর্টের পিটিশন এগুলো তারা করতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সার্কেলের দায়িত্ব কর্তব্য। তারপরে শহর এলাকায় টহল জোরদার করা, পার্শ্ববর্তী থানার সাথে ভালো সম্পর্ক রাখা, থানা এলাকার